আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সাথে রয়েছে আমি সুলাইমান আহমেদ। গত 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং এখন পর্যন্ত অর্থাৎ 11 সেপ্টেম্বর ডাকসুর ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল, বর্তমানে বলা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের পরাজয় ইঙ্গিত বহন করে। গুপ্ত সংগঠন হিসেবে গত 15 বছর ছাত্রলীগের নাম ধারণ করে শিবিরের অবস্থান করা এবং ছাত্রদের মাঝে তাদের যে প্রভাব বিস্তার করা, সেটা থেকে ছাত্রদল কোনো সুবিধা পায়নি এবং ছাত্রদল হলে অবস্থান করতে না পারার কারণেই ছাত্রছাত্রীদের মধ্যে ছাত্রদল তেমন একটা প্রভাব বিস্তার করতে পারেনি। ফলে ছাত্রদলের আজ এমন পরাজয়। ছাত্র শিবির তাদের যে আইডিওলজি, সেই আইডিওলজিকে তারা পেছনে ফেলে দিয়ে তারা কিছু কিছু যে কাজ করেছে, সেই কাজগুলো ছাত্রছাত্রীদের মধ্যে একটা নতুন উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে। ফলে তারা ছাত্র শিবির যে প্যানেল ঘোষণা করেছে, সেই প্যানেলকে তারা ভোট দিয়েছে। আমরা ঢাবির নির্বাচনে যেভাবে দেখলাম ছাত্র শিবিরের জয় হলো, তদ্রুপ ভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনও তদ্রুপ আমরা দেখতে পেয়েছি। এই যে ছাত্র দলের চরম পরাজয়, এই পরাজয়ের পেছনে কি কি সমস্যা রয়েছে, এই পরাজয়ের পেছনে কি কি ব্যর্থতার দিক রয়েছে, সেগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাক্তন ছাত্র দলের সভাপতি যারা রয়েছেন, তাদেরকে অবশ্যই সেটা বের করে আনতে হবে। অনেকে বলছেন বাংলাদেশের রাজনীতিতে এই যে জয় পরাজয়, এটা কি প্রভাব বিস্তার করবে কিনা। আমি মনে করি কিছুটা হলেও প্রভাব বিস্তার করবে। কারণ জামাত একটা আইডিওলজি নিয়ে চলে, এখন তারা সেই আইডিওলজির ভিত্তিতে বিএনপি যে বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নেতিবাচক দিকগুলো রয়েছে, সেগুলো তারা জনগণের সামনে প্রকাশ্য অপ্রকাশ্য প্রচারণা করার চেষ্টা করবে। তারা গণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকে তারা যে বিভিন্ন জরিপ এসছে বা বিভিন্ন তারা খবর নিয়েছে বা সংবাদ পেয়েছে, সেটার মাধ্যমে তারা বুঝতে পেরেছিল যদি দ্রুত নির্বাচন হয় তাহলে বিএনপি বাংলাদেশে সংসদে বিরোধী দল হওয়ার মতো তাদের আসন তারা পাবে না। তাই তারা বিভিন্ন ভাবে নির্বাচনকে প্রলম্বিত করার জন্য বর্তমান সরকারকে প্রভাবিত করে আসছে, এখনো আসছে। কখনো সংবিধান পরিবর্তনের কথা বলেছে, কখনো স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছে, কখনো গণপরিষদের কথা বলেছে, কখনো পিআর পদ্ধতির কথা বলেছে। বাংলাদেশে যেহেতু বিদ্যমান সরাসরি নির্বাচনের যে প্রক্রিয়া রয়েছে, সে সম্পর্কে কারো মনে সন্দেহ সংশয় নাই, সেহেতু বা বিতর্ক সৃষ্টি হয়নি, সেহেতু এই নির্বাচন প্রক্রিয়াকে এক জামাত ছাড়া অন্য কোনো দল এর বিরোধিতা করেনি। জামাতের বিরোধিতার মূল কারণ হচ্ছে তাদের ভোট অফ পার্সেন্টেজ, তাদের ভোটের সংখ্যা, তাদের ভোটের যে রাজনীতি,
সেখানে তাদের 5 থেকে 7% তারা ভোট পেয়ে থাকে। তাই যদি পিয়ার পদ্ধতিতে হয় তাহলে তারা বিরোধী দলের কাতারে দাঁড়াতে পারবে, আর যদি সরাসরি নির্বাচন হয় তাহলে সেই জনসমর্থন নিয়ে বিরোধী দলের কাতারে দাঁড়ানোটাও তাদের জন্য সমস্যা সংকুল হয়ে দাঁড়াবে। তদ্রুপভাবে জামাত সহ অন্যান্য ছোট ছোট দলগুলো প্রকৃত সরকারের দোসর, যারা প্রকৃত সরকারকে ভয়ঙ্কর হতে সাহায্য সহযোগিতা করেছে এবং তাদের দলকে বিকিয়ে তারা এই দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালিয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টি যে জনসমর্থন রয়েছে সেই জনসমর্থনে তারা ভীত হয়ে জাতীয় পার্টিকেও তারা নিষিদ্ধ কথা বলে আসছিল পরোক্ষভাবে। এইভাবে তারা অর্থাৎ তাদের রাজনৈতিক মাঠকে সাজানোর চেষ্টা করেছে, অর্থাৎ জনসমর্থন বাড়ানোর চেষ্টা করেছে। এখন যেহেতু দুইটি বিশ্ববিদ্যালয় তাদের সমর্থিত ছাত্র সংগঠনের ভূমিধস বিজয় হয়েছে, সেহেতু তারা সেখান থেকে সরে ফেব্রুয়ারি নির্বাচনের দিকে এগোবে এবং তারা ক্ষমতা শীর্ষে কিভাবে যাওয়া যায় সেই প্রচেষ্টায় তারা থাকবে। ইতিমধ্যে তারা 300 আসনে প্রার্থী ঘোষণা করেছে, অথচ বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দল এখনো পর্যন্ত 300 আসনের প্রার্থী ঘোষণা করতে পারেনি। এর মূল কারণ কি? সেটা হচ্ছে তাদের ভেতরকার গ্রুপিং, লবিং, কমিটি নিয়ে বাণিজ্য এবং যারা শীর্ষে রয়েছে তাদের গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকেই টেন্ডারবাজি, আর মাঠ পর্যায়ে তাদের নেতাকর্মীদের অর্থ বাণিজ্য। এই সংবাদগুলো বিভিন্ন গণমাধ্যমে আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে, যা কিনা বিএনপি সম্পর্কে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পর্কে জনমনে একটা প্রশ্নের সৃষ্টি করেছে এবং বিরূপ মনোভাব তৈরি করছে। যদিও জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা এই ধরনের অপকর্মে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে তিনি বহিষ্কার আদেশ দিচ্ছেন, আবার দেখা যাচ্ছে কিছুদিন পরেই তাদেরকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। তাদের ত্যাগ, তিতিক্ষা, সংগঠন সম্পর্কে তাদের কর্মকাণ্ডের কথা, সংগঠন সম্পর্কে তাদের উৎসর্গীকৃত মনোভাব বিচার বিশ্লেষণ করে সম্ভবত তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হচ্ছে। কিন্তু এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে গিয়ে জনগণ থেকে কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কিনা সেটা বিচার বিশ্লেষণ অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটি থেকে শুরু করে অন্যান্য কমিটিগুলোকে বিশ্লেষণ করতে হবে। আর রয়েছে পাঁচটি মাস, এই 5টি মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণের দোরগোড়ায় পৌঁছে কি কি বার্তা দিতে হবে সেটা নির্ধারণ করতে হবে এবং জাতীয়তাবাদী দলকে অতি দ্রুততম সময়ে 300 আসনের প্রার্থীতে ঘোষণা করতে হবে, যাতে বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে ইউনিট থেকে শুরু করে তাদের যে থানা কমিটি রয়েছে সেই কমিটিগুলোতে যাতে একটা অস্থিরতা যে ভাব রয়েছে সেই অস্থিরতা ভাব বা অস্থিরতা পরিস্থিতি সেটা যাতে কাটিয়ে উঠতে পারে। অর্থাৎ বিভিন্ন আসনগুলোতে যদি 300 আসনে একক প্রার্থী ঘোষণা করে তাহলে সেখানে নেতৃত্ব তৈরি হবে এবং নেতৃত্ব তৈরি হলে সেই আজ যেভাবে নেতৃত্বহীনতার
ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূল পর্যায়ে একটা যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটা অপনোদন হবে বলে আমি মনে করি। পার্টি চেয়ারম্যানকে অবশ্যই এটা ভেবে চিনতে দেখতে হবে এবং ওনাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন আর বেশি দেরি নয়। এই নির্বাচনকে সামনে রেখে কিভাবে বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি যেভাবে বিগত নির্বাচনগুলোতে অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে যে একটা ভালো ফলাফল ঘরে তুলতে পেরেছিল, সেই ভালো রেজাল্ট কিভাবে নিজেদের ঘরে তুলতে পারে সে সম্পর্কে বিএনপির যারা নীতি নির্ধারক রয়েছেন অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তারা অবশ্যই ভাববেন। অন্যথায় জামায়াত ইসলামের মতো একটা দল এরা জোট গঠন করে এখন যেহেতু আওয়ামী লীগের মতো একটা বিএনপি প্রতিপক্ষ নেই সেহেতু তারা তাদের সেই আইডিওলজির উপর ভিত্তি করে জনগণকে প্রভাবিত করবে এবং তাদের স্লোগান আগে যেভাবে ছিল বিগত 30-32 বছর আগে সব দল দেখা শেষ, জামাত ইসলামী বাংলাদেশ, এটা যদি তারা সাকসেসফুল করতে পারে তাহলে বিএনপির জন্য একটা বড় অশনি সংকেত বা ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে। এটা বিএনপিকে ভাবতে হবে। নেতা কর্মীদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রেও সংযত আচরণ বা সংযুক্ত ভূমিকা পালন করতে হবে। কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন কমিটিতে শিক্ষিত মেধাবী যোগ্যতা সম্পন্ন নেতা নেত্রীদেরকেই জায়গা করে দিতে হবে যারা নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা রয়েছে। এখন যদি শুধু 16 বছরে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে তাদের কথা ভেবেই তাদের মেধা, শিক্ষাগত যোগ্যতা, জ্ঞানহীনতা, রাজনৈতিক প্রজ্ঞা এগুলো যদি বিচার বিশ্লেষণ করে তাদেরকে অ্যাকোমোডেট করা হয় তাহলে তারা সংগঠনকে তো কিছু দিতেই পারবে না, উপরন্তু দেশের বৃহত্তম জাতিকে কিছু উপহার দেয়া। তাই বিএনপিকেই ভাবতে হবে এখন শক্ত প্রতিপক্ষ জামায়াত ইসলাম সহ অন্যান্য ছোট ছোট ইসলামী দল এরা যখন জোট গঠন করবে তারা জাতীয়তাবাদী দলের অর্থাৎ বিএনপির একটা শক্ত প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে। এই প্রতিপক্ষ কিভাবে রাজনৈতিক ময়দানে মোকাবেলা করে একটি ভালো ফল নিয়ে সংসদে যাওয়া যায় সেই চিন্তা ভাবনাই বিএনপিকে করতে হবে। এক সময় বন্ধু এখন কিন্তু বিএনপির অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ, যদিও গণতন্ত্রে শত্রু বলতে কিছু নেই। এখন মতাদর্শগত বিএনপির সাথে জামায়াত ইসলামের পার্থক্য রয়েছে, তারা একটা ইসলামিক আইডিওলজি নিয়ে চলে আর বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে এই দেশ পরিচালনা করে আসছে। পঞ্চম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিসমিল্লাহির রহমানির রহিম এটা যুক্ত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশে মডারেট কান্ট্রি হিসেবে বিশ্ব দরবারে উপস্থাপন করেছিল এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। উন্নতি, সমৃদ্ধি এবং যদি দেখা যায় বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড করে জনগণের মধ্যমণিতে পরিণত হয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার সহধর্মিনী
খালেদা জিয়া, তার আপসী নেতৃত্বই আজ বাংলাদেশকে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির একটি জায়গা করে দিয়েছে এবং গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা গণতান্ত্রিক একটি নির্বাচন আমরা বিগত 17 বছর পর আমরা পাবো বলে আশা করছি। এর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অগ্রণী ভূমিকা পালন করেছে। 7ই জানুয়ারি নির্বাচন বর্জন করাটাই ছিল বিএনপির জন্য একটি বড় ট্রাম্প কার্ড। তখনই তারেক রহমান আওয়ামী লীগের পতন 50% মতো নিশ্চিত করেছিলেন। বাকি 50% নিশ্চিত হয়েছে 36শে জুলাই। তাই বিএনপির প্রতিপক্ষকে দুর্বল ভাবলে বিএনপির ক্ষতি হবে, বিএনপির প্রতিপক্ষকে সহজভাবে নিলে বিএনপির ক্ষতি হবে। তাই অতি বচন, অতি কথা বাদ দিয়ে জেনজির আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে। জেনজি কি ভাবছে এবং বাংলাদেশের 18 কোটি জনগণ কি ভাবছে, কি চিন্তা করছে এবং বিএনপি সম্পর্কে তাদের ভাবনা কি, সেটা বিএনপি সকল স্তরের নেতাকর্মীদের চিন্তা ভাবনা করতে হবে। এবং বিশেষ করে যিনি আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, সেই সুদূর লন্ডন থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি দলকে সুসংগঠিত করে একটি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে, একটি সংগঠিত আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ নামক ভারতের তাবেদার সরকারকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন, তাকে এদেশে এসে দ্রুততম সময়ে দলকে বিভিন্ন তৃণমূল থেকে একেবারে কেন্দ্র পর্যন্ত দলকে সাজাতে হবে এবং আগামী নির্বাচনে দল কিভাবে ভালো করবে বা দল কিভাবে ভালো রেজাল্ট করবে, ভালো ফলাফল করবে, সেদিকে তাকে মনোনিবেশ করতে হবে। কারণ তার নেতৃত্বই এদেশকে আগামী ভবিষ্যতে একটি মডারেট দেশ হিসেবে, একটি উদারপন্থী দেশ হিসেবে, একটি ইমার্জিং টাইগার হিসেবে জাহির করতে পারবে বলে সবাই মনে করছে। কারণ প্রতিপক্ষকে সহজভাবে নিলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিরই ক্ষতি হবে বলে বিশ্লেষকরা মনে করছে।